আপনারা দেখছেন আন্তর্জাতিক সংবাদ টিভি ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। ফিলিস্তিনের পাশের দেশে ইসরায়েলের ড্রোন হামলা। পূর্ব লেবাননে রাতে ড্রোন হামলায় হিজবুল্লাহর এক কর্মী নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে এই হামলায় ইসরায়েলের আন্তর্জাতিক নিয়ম নীতি তোয়াক্কা না করার আরেকটি উদাহরণ। 24 ঘন্টার মধ্যে বড় বিপদে পড়তে পারে ভারত, ট্রাম্পের হুঁশিয়ারি। ভারতের ওপর উল্লেখযোগ্য শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর সেই ঘোষণার 24 ঘন্টার মধ্যে আসতে পারে। মঙ্গলবার এক সাক্ষাৎকারে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। শ্রীলঙ্কার সাবেক মন্ত্রী রাজাপাকসে গ্রেফতার। শ্রীলঙ্কায় দুর্নীতির অভিযোগে ক্ষমতাধর রাজাপাকসের পরিবারের এক সদস্যকে আটক করা হয়েছে দেশটির দুর্নীতি দমন কমিশন। উড্ডয়নের পরপরই যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী প্রাণ হারিয়েছেন। এই দুর্ঘটনায় বিমানে থাকা 4 জন আরোহী নিহত হয়েছেন বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে নাভাজো জাতিগোষ্ঠী কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এপির প্রতিবেদনে এই খবর জানানো হয়। ইরানি বিজ্ঞানীকে হত্যায় সহযোগিতা করা গুপ্তচরের ফাঁসি কার্যকর। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দুর্যোগের উত্তরাখণ্ডে হরপাবানে ভেসে গেল সেনা ক্যাম্প, নিখোঁজ অন্তত 10 জওয়ান। ফিল্ড মার্শাল আসিম মুনির হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট। পাকিস্তানের ক্ষমতার কাঠামোয় সেনাবাহিনী দীর্ঘদিন ধরে শীর্ষ অবস্থানে রয়েছে। দেশটির রাজনৈতিক সংস্কৃতিতে সেনা প্রধান পদে থাকা ব্যক্তি সবসময় অত্যন্ত প্রভাবশালী হয়ে থাকেন। তবে বর্তমান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সেই প্রভাবকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন। গাজা দখলের সিদ্ধান্ত ইসরায়েলের ওপর ছেড়ে দিলেন ট্রাম্প। ইসরায়েল পুরো গাজার দখল নিতে চায়, এজন্য সামরিক অভিযান জোরদার করার পরিকল্পনা করেছে দখলদারদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন গোপন পরিকল্পনার আগেই সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে যায়, আর এই পরিকল্পনা নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুভেন্দুর গাড়িতে হামলার আজ এবার সংসদে কি করবেন বিজেপি সাংসদরা? চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণ করতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন মহাকাশ সংস্থা নাসা 2030 সালের মধ্যে চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। মার্কিন গণমাধ্যমের বরাতে বিবিসির খবরে বলা হয়েছে, চাঁদের পৃষ্ঠে মানুষের বসবাসের জন্য একটি স্থায়ী ঘাঁটি তৈরি করার মার্কিন উচ্চাকাঙ্ক্ষার অংশ এটি। পলিটিকোর মতে নাসার ভারপ্রাপ্ত প্রধান চীন এবং রাশিয়ার আশানুরূপ পরিকল্পনার কথা উল্লেখ করে বলেছেন, এই দুটি দেশ চাঁদে একটি কিপ আউট জোন ঘোষণা করতে পারে। তার আগেই চাঁদের দখল নিতে চায় যুক্তরাষ্ট্র। কত জল ছেড়েছে ডিবিসি, রাজ্যসভায় লিখিত জবাব দিল কেন্দ্র। তৃণমূলের অভিযোগ, তথ্য গোপন করছে মোদী সরকার। গাজায় ইসরায়েলি হামলায় আরও 83 নিহত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও 83 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত 24 ঘন্টায় তারা পৃথক পৃথক হামলায় নিহত হয়েছেন। এই সময় অনাহার ও অপুষ্টিতে মারা গিয়েছে 8 জন শিশু। স্থানীয় চিকিৎসা কর্মকর্তাদের বরাতে বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগ, শ্রীলঙ্কায় গ্রেফতার 14 ভারতীয় মৎস্যজীবী। মেয়েকে ধর্ষণ করে খুন, 15 মাসের মধ্যে বাবাকে ফাঁসির সাজা আসানসোল আদালতে। শুভেন্দুর নারী সুরক্ষা মিছিলে ধুন্ধুমার, বিজেপি কর্মীদের ইটের ঘায়ে আহত একাধিক তৃণমূল কর্মী। ট্রাম্পের রোষানলে ভারত, শুল্ক বেড়ে 50%। রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখার শাস্তি হিসেবে ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার রাতে দেওয়া এই ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের আমদানি শুল্ক দাঁড়ালো 50%, যা চীনের তুলনায় 20% এবং পাকিস্তানের তুলনায় 21% বেশি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, শুধু ভারত নয়, রাশিয়া থেকে সরাসরি বা পরোক্ষভাবে তেল কিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ অর্থায়নকারী অন্য দেশগুলোর বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
45 তলার সমান উঁচু থেকে বানজি জাম্পিং করলেন ডক্টর জাকির নায়েক। 45 তলার সমান উচ্চতা থেকে বানজি জাম্পিং দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বক্তা ডক্টর জাকির নায়েক। ইন্দোনেশিয়া সফরে গিয়ে বালি সৈকতে তিনি এই বানজি জাম্পিং করেন। ডক্টর জাকির নায়েক নিজেই তার বানজি জাম্পিং এর ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বিশ্বজুড়ে তার অনুসারীদের চমকে দিয়েছেন। এছাড়া পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 28 বছর পর মিলল অক্ষত মরদেহ। পাকিস্তানের পাহাড় ঘেরা কোহিস্তান অঞ্চলে এক গলতে থাকা হিমবাহের নিচ থেকে মিলল 28 বছর আগে নিখোঁজ হওয়া এক ব্যক্তির মরদেহ। উদ্ধারকারী রাখাল ও স্থানীয়রা তার অধিকৃত দেহ এবং অক্ষত পোশাক দেখে হতবাক হয়ে পড়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে তথ্য জানানো হয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ফিলিস্তিনের পাশের দেশে ইসরায়েলি ড্রোন হামলা। পূর্ব লেবাননে রাতে ড্রোন হামলায় হিজবুল্লাহর এক কর্মী নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলায় ইসরায়েলের আন্তর্জাতিক নিয়ম নীতি তোয়াক্কা না করার আরেকটা উদাহরণ। বুধবার আইডিএফ জানিয়েছে গত রাতে লেবাননের উত্তর পূর্ব বেকা উপত্যকায় ইসরায়েলি ড্রোন হামলায় হিজবুল্লাহর এক কর্মী নিহত হয়েছেন। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। ইসরায়েলি সেনাবাহিনীর মতে হাসাম কাসেম গারাব নামে ওই ব্যক্তি লেবানন থেকে সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে উত্তর ইসরায়েলের গোলান হাইটসে রকেট হামলা চালানোর নির্দেশ দিচ্ছিলেন। সন্ত্রাসীদের কার্যকলাপ ইসরায়েল রাষ্ট্র এবং নাগরিকদের জন্য হুমকি স্বরূপ ছিল। 2024 সালের নভেম্বরে যুদ্ধবিরতির পরও আইডিএফ লেবাননে হামলা চালিয়ে আসছে। সেসব হামলায় 230 জনেরও বেশি হিজবুল্লাহ কর্মী নিহত হয়েছেন। ইসরায়েলিদের দাবি, হিজবুল্লাহ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করায় আইডিএফ অভিযান চালাতে বাধ্য হয়। কিন্তু লেবানন দাবি করেছে বারবার চুক্তির সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইসরায়েলি আগে হামলা চালাচ্ছে। এদিকে গাজা দখলের পরিকল্পনা আরও এগিয়েছে ইসরায়েল। আর সেই পরিকল্পনা নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার বক্তব্যে বেনিয়ামিন নেতানিয়াহুর সম্ভাব্য পরিকল্পনায় সায় দেন। ইঙ্গিত দেন ইসরায়েল এমন পদক্ষেপ নিলে তিনি বাধা দেবেন না। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। স্থানীয় সময় মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, গাজার মানুষের খাবারের বিষয়টি নিয়েই তিনি বেশি মনোযোগী। ইসরায়েল যদি গাজার পুরো এলাকা দখল করে নেয় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া তাদের উপরেই ছেড়ে দেন তিনি। ট্রাম্প সাংবাদিকদের বলেন, বাকি বিষয়গুলো সম্পর্কে আমি কিছু বলতে পারি না। এটা মূলত ইসরায়েলের উপরই নির্ভর করছে। 24 ঘন্টার মধ্যে বড় বিপদে পড়তে পারে ভারত, ট্রাম্পের হুঁশিয়ারি। ভারতের উপর উল্লেখযোগ্য শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই ঘোষণা 24 ঘন্টার মধ্যে আসতে পারে। মঙ্গলবার এক সাক্ষাৎকারে ট্রাম্প একথা জানিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক আরও বাড়ানোর হুমকি দেন তিনি। তার দাবি, রাশিয়া থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল কেনা ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে। আর এই কারণে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারত আমাদের বাণিজ্যিক অংশীদার নয়। তারা আমাদের সঙ্গে প্রচুর ব্যবসা করে, কিন্তু আমরা তাদের সাথে তেমন ব্যবসা করি না। এই কারণে 25% শুল্ক আরোপ করেছি। তবে আমি মনে করি আগামী 24 ঘন্টার মধ্যে এই হার আরো উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা উচিত, কারণ তারা এখনো রাশিয়ার কাছ থেকে তেল কিনে চলেছে। ট্রাম্পের এই সতর্কতা এসেছে এমন সময় যখন 7 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের নতুন পাল্টা শুল্ক নীতি কার্যকর হতে যাচ্ছে। এর আগে সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি রাশিয়ার তেল কেনার দায় ভারতের পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি করার ঘোষণা দেন। রাশিয়া থেকে ভারত তেল কেনায় ইউক্রেনের যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে বলেই মনে করছে যুক্তরাষ্ট্র। এই বিবাদের আবহে মার্কিন ভারত সম্পর্ক নতুন মাত্রায় আলোচিত হচ্ছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকেও খোঁচা দিচ্ছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক দীর্ঘ বিবৃতিতে জানিয়েছে, ভারতকে অকারণে নিশানা করা হচ্ছে। একসময় যুক্তরাষ্ট্রই চেয়েছিল যাতে ভারত রাশিয়া থেকে তেল কেনে, যাতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা নিয়ন্ত্রণে থাকে। উড্ডয়নের পরপরই যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী প্রাণ হারিয়েছেন। এই দুর্ঘটনায় বিমানে থাকা 4 জন আরোহী নিহত হয়েছে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে নাভাজো জাতিগোষ্ঠী কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এপির প্রতিবেদনে এ খবর জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বিমানটি রোগী আনা নেওয়া সহ চিকিৎসা সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হতো। বিমানটি মূলত নিকটবর্তী একটি হাসপাতাল থেকে একজন সংকটাপন্ন রোগীকে আনতে যাচ্ছিল। রোগীকে নিয়ে বিমানটির
আবার আলুবুকার্ক ফিরে যাওয়ার কথা ছিল, তবে রোগীর অবস্থান কিংবা তার বর্তমান পরিস্থিতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায় বিমানটিতে। এই সময় ভেতরেই মৃত্যু হয় 4 আরোহীর। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী, তবে বিষয়টি গভীরভাবে তদন্ত করে হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনা কবলিত বিমানটি ছিল বিচক্রাফট কিং এয়ার 300 মডেলের। এটি পরিচালনা করেছিল CSI এভিয়েশন নামের একটি বেসরকারি বিমান সংস্থা। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং বিমান সংস্থাটির বিবৃতি অনুযায়ী বিমানটি নিউ মেক্সিকোর আলুবুকার্ক শহর থেকে রওনা হয়েছিল। এতে 2 জন পাইলট এবং 2 জন চিকিৎসাকর্মী ছিলেন। বিমানটি স্থানীয় সময় দুপুর 3টে এয়ারপোর্টের কাছে বিধ্বস্ত হয়, যা ফিনিক্স শহর থেকে প্রায় 300 মাইল উত্তর-পূর্বে অবস্থিত। স্থানীয় পুলিশ কমান্ডার এমেট ইয়াজি বলেন, তারা চিনলে বিমানবন্দরে অবতরণের চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু একটা ভুল হয়ে যায়। প্রসঙ্গত, গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে আরেকটি মেডিকেল পরিবহন বিমান ধ্বংস হয়ে 8 জনের মৃত্যু হয়েছিল। সেই দুর্ঘটনায় বিমানের ভয়েস রেকর্ডার কাজ করছিল না বলেই NTSB জানিয়েছিল। শুভেন্দুর গাড়িতে হামলার আজ এবার সংসদে কি করবেন বিজেপি সাংসদরা? শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার আজ এবার রাজধানী নয়াদিল্লিতে সংসদে সরব হতে চলেছে বিজেপি। কোচবিহারে শুভেন্দুর গাড়িতে হামলার ঘটনায় বুধবার লোকসভা এবং রাজ্যসভায় উত্থাপন করবেন বিজেপির বাংলার সাংসদরা। এদিকে বাংলা ভাষা বাঙালিদের উপর আক্রমণের অভিযোগ তুলে এদিন সংসদের মকরদ্বারের সামনে বিক্ষোভ দেখাবেন তৃণমূল সাংসদরা। গতকাল কোচবিহারে এসপি অফিস অভিযান ছিল বিধানসভার বিরোধী দলনেতার। তার কনভয় কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় পৌঁছতেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। প্রথমে কালো পতাকা হাতে বিক্ষোভ, পরে ইট নিয়ে শুভেন্দুর কনভয় হামলা হয় বলে অভিযোগ। সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। বাঁশ লাঠি নিয়ে একাধিক গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। কিভাবে জেড ক্যাটাগরি নিরাপত্তা থাকা সত্ত্বেও হামলা হলো তা নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু। পরে তিনি বলেন, আমি বুলেট প্রুফ গাড়িতে উঠেছি। আমি যদি বুলেট প্রুফ গাড়িতে না থাকতাম তাহলে আপনারা আজ ফুল নিয়ে আমার মৃতদেহের সামনে দাঁড়াতেন। তার গাড়িতে হামলার ঘটনায় পুলিশের অভিযোগও দায়ের করেন শুভেন্দু। এই ঘটনার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখায়। এবার তার আজ পড়েছে সংসদে। এদিন সংসদে বিষয়টি উত্থাপন করবেন বাংলার বিজেপি সাংসদরা। এখন দেখা তৃণমূল সাংসদরা কি জবাব দেন। তৃণমূলও আবার এদিন সংসদের বাইরে বাংলা ভাষা ও বাঙালিদের উপর আক্রমণের অভিযোগ তুলে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। সব মিলিয়ে বাংলার যুযুথান, 2 রাজনৈতিক দলের লড়াইয়ে উত্তপ্ত হতে চলেছে সংসদের অন্দর ও বাইরে। এদিকে কোচবিহার জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে ধৃতদের নাম রঞ্জিত দে, জহিরুল ইসলাম এবং সুখলাল রবি দাস। শ্রীলঙ্কার সাবেক মন্ত্রী রাজাপাকসে গ্রেফতার। শ্রীলঙ্কায় দুর্নীতির অভিযোগে ক্ষমতাধর রাজাপাকসে পরিবারের এক সদস্যকে আটক করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন। বুধবার গ্রেফতার হন সাবেক মন্ত্রী শাসেন্দ্র রাজাপাকসে। তিনি দেশটির 2 সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা ও গোটাবায়া রাজাপাকসের ভাতিজা। CIABOC জানিয়েছে, শাসেন্দ্র সরকারি কর্মচারীদের চাপ দিয়ে ক্ষতিপূরণ আদায় করেছিলেন বলে অভিযোগ। তিনি দাবি করেছিলেন তার মালিকানাধীন একটি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেজন্য তিনি ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী। কিন্তু তদন্তে জানা গিয়েছে ওই সম্পত্তি সরকারি জমির উপর অবস্থিত। সংস্থাটির ভাষায়, তিনি সরকারি জমি দখল করে অবৈধভাবে ক্ষতিপূরণ নিয়েছে, যা দুর্নীতির অপরাধ। গত সেপ্টেম্বর ক্ষমতায় আসা প্রেসিডেন্ট আনুরা কুমারা ভিসানায়কের নেতৃত্বাধীন বামপন্থী সরকার দুর্নীতি দমনের প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতির পর শাসেন্দ্র রাজাপাকসে হলেন প্রথম রাজাপাকসে পরিবারের সদস্য যিনি গ্রেফতার হলেন। 2022 সালে শ্রীলঙ্কার ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে এবং 46 বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক ঋণে খেলাপি ঘোষণা করে। নিত্যপণ্যের ঘাটতি এবং চরম মূল্য বৃদ্ধিতে দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যার ফলে গোটাবায়া রাজাপাকসে প্রেসিডেন্টের পদ ছাড়তে বাধ্য হন। এছাড়া রাজাপাকসে পরিবারের আরও কয়েক সদস্য দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। মহেন্দ্র রাজাপাকসের 2 ছেলে নামাল ও ইশেথাও অর্থ পাচারের মামলায় জড়িত। ইয়োশিখা তদন্তে জানিয়েছেন, তিনি বিপুল অর্থ পেয়েছেন এক ব্যাগ রত্ন বিক্রি করে, যা নাকি এক প্রবীণ দাদি খালার উপহার। তবে সে খালা জানিয়েছেন তিনি মনে করতে পারছেন না কে তাকে রত্নগুলো দিয়েছিলেন। মহেন্দ্রার শ্যালক নিশান্তা বিক্রমাসিংহের বিরুদ্ধে অভিযোগ, শ্রীলঙ্কার এয়ারলাইন্সের চেয়ারম্যান থাকাকালীন তিনি রাষ্ট্রীয় ক্ষতির কারণ হয়েছেন। অন্যদিকে মহেন্দ্রার ভাই এবং সাবেক মন্ত্রী বাসেল রাজাপাকসের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা চলছে। ফিল্ড মার্শাল আসিম মুনির হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট। পাকিস্তানের ক্ষমতার কাঠামোয় সেনাবাহিনী দীর্ঘদিন ধরেই শীর্ষ অবস্থানে রয়েছে। দেশটির রাজনৈতিক সংস্কৃতিতে সেনা প্রধান পদে থাকা ব্যক্তি সবসময় অত্যন্ত প্রভাবশালী হয়ে থাকেন। তবে বর্তমানে সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সেই প্রভাবকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন। বিশেষ করে সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনায় সেনা প্রধান হিসেবে আসিম মুনিরের দৃঢ় অবস্থান ও সাহসী নেতৃত্ব দেশ জুড়ে প্রশংসিত হয়েছে। জাতীয়ভাবেও অসাধারণ মর্যাদায় ভূষিত হয়েছেন
তিনি। 1947 সালে স্বাধীনতার পর পাকিস্তানের ইতিহাসে মাত্র দুজন সেনাপ্রধান সর্বোচ্চ সামরিক পদবি ফিল্ড মার্শাল অর্জন করেছেন, আইয়ুব খান এবং আসিম মুনির। তবে পথ দুজনের ছিল ভিন্ন। 1958 সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নিজেকে ফিল্ড মার্শাল ঘোষণা করেছিলেন আইয়ুব খান, কিন্তু আসিম মুনিরকে এই পদবি দিয়েছে একটি গণতান্ত্রিক সরকার। গত মে মাসে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জেরে ভারত শুরু করে সামরিক অভিযান অপারেশন সিঁদুর। এর জবাবে পাকিস্তান চালায় অপারেশন বুনিয়ান উল মারসুস, যার নেতৃত্ব দেন আসিম মুনির। সফলভাবে অভিযান পরিচালনার স্বীকৃতি স্বরূপ সে মাসেই তিনি জেনারেল থেকে ফিল্ড মার্শাল পদে উন্নত হন। এই ঘটনার পর থেকেই দেশে গুঞ্জন ছড়িয়েছে বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদিকে সরিয়ে আসিফ মুনির প্রেসিডেন্টের পদে বসতে পারেন। তবে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্ট সামরিক ও বেসামরিক উভয় নেতৃত্বের সঙ্গে কথা বলে জানিয়েছে এই গুঞ্জনের কোনো ভিত্তি নেই। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী এক অর্থহীন ছাইপাশ আখ্যা দিয়ে বলেছেন, ফিল্ড মার্শাল আসিম মুনির কখনো প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেনি, ভবিষ্যতে এমন কোনো পরিকল্পনায় নেই তার। প্রেসিডেন্ট ও সেনাবাহিনীর মধ্যে জাতীয় স্বার্থে একটি কার্যকর সম্পর্ক রয়েছে, যা বর্তমান প্রেসিডেন্ট জারদারির সঙ্গেও বজায় রয়েছে। একইভাবে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই গুঞ্জনকে বিদ্বেষপূর্ণ প্ররোচনা বলেও মন্তব্য করছেন। তার ভাষায়, বর্তমান প্রেসিডেন্টকে সরিয়ে সেনাপ্রধানকে বসানোর কোনো সিদ্ধান্ত নেই। দুর্যোগের উত্তরাখণ্ডে হরপা ভানে ভেসে গেল সেনা ক্যাম্প, নিখোঁজ অন্তত 10 জওয়ান। মেঘ ভাঙা বৃষ্টি এবং হরপা বানে বিপর্যস্ত উত্তরাখণ্ড। দুর্যোগে এখনো পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তারই মধ্যে এবার শোনা যাচ্ছে হরপা বানের জেরে হাসিলে ভেঙে গিয়েছে একটি সেনা ক্যাম্পও, নিখোঁজ অন্তত 10 জওয়ান। মঙ্গলবার দুপুরে আচমকা ক্ষীরগঙ্গা নদীর অববাহিকা অঞ্চলের ধারালি গ্রামে হরপা বন আসে। ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের পর সে ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে জলের তোড়ে ভাসছে বাড়ি ও দোকান। সংবাদ সংস্থা PTI জানিয়েছে, হরপা বানে বহু বাড়িঘর তো বটেই, গ্রামে থাকা অন্তত 20 থেকে 25টি হোটেল এবং হোমস্টে ভেসে গিয়েছে। মেঘ ভাঙা বৃষ্টির জলে উপচে পড়ে ক্ষীরগঙ্গা নদী। এক সময় পাহাড় থেকে নেমে আসা নদীর জলের তোড়ে ভেসে যায় 2 পাড়। তাতে কমপক্ষে 50 জন নিখোঁজ হয়েছে বলেই জানা গিয়েছে। দুর্যোগের খবর পাওয়ার পরে উদ্ধার কাজ শুরু করে জেলা প্রশাসন। ঘটনাস্থলে পৌঁছায় রাজ্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছেছে ইন্দো টিবেটান বর্ডার পুলিশের 16 জন সদস্য। গোটা ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, উত্তরকাশীর ঘটনায় আমি মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, সব রকম সাহায্য করা হবে। অন্যদিকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকেও ফোন করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সব রকমভাবে তিনি সাহায্যের আশ্বাস দিয়েছেন। উত্তরাখণ্ডে গত কিছুদিন ধরেই ভারী বৃষ্টি চলছে, তার জেরে ফুসছে রাজ্যের অধিকাংশ নদী। হরিদ্বারে বিপদ সীমার ওপর দিয়ে বইছে গঙ্গা। গতকালও দুর্যোগে 2 ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়াও রুদ্রপ্রয়াগ জেলায় একাধিক দোকান ভেঙে পড়েছে। ভারী বৃষ্টির জেরে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। বহু গুরুত্বপূর্ণ রাস্তা জলের তলায় চলে গিয়েছে। এর মধ্যে উত্তরকাশীতে নেমে এলো নতুন বিপর্যয়।